দুপাশে গলি খুঁজি হোঁচট লাগে পায়, পলকা সংসার এখানেকার, জন্ম মৃত্যুর প্রগাঢ় কৌতুকে হাসি ও কান্নার সারাচ্ছার। এ যেন নিশি ডাক মৃতের হাতছানি, এ যেন কুহকের অজানা বীজ, এমন মোহময় কিছুই কিছু নয়, হৃদয় খুঁড়ে তোলা মায়া খনিজ। আমরা জানি হৃদয়ের এই মায়া খনিজকে খুঁড়ে তুলবার জন্যই কিছু মানুষ সৃষ্টিশীলতার আশ্রয় নেন, সাহিত্যের আশ্রয় নেন। সেই সমস্ত মানুষকে আমরা কবি, সাহিত্যিক এবং প্রাবন্ধিক এবং ঔপন্যাসিক হিসেবে চিনি। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এমনই দুজন সাহিত্যিক ত্রিপুরা রাজ্যের, শ্রী অনিমেষ নাথ এবং ডক্টর অম্রপালি দে। নমস্কার। আজকে আমরা চর্চা অনুষ্ঠানে মূলত এসে আমরা তিনজন হাজির হয়েছি। আজকের অনুষ্ঠানের শুরুতেই অনিমেষের কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, একটা মানুষ কখন ঠিক করে যে সে সাহিত্যের সঙ্গে যুক্ত করবে নিজেকে বলে আপনার মনে হয়? এই উত্তরটা খুব বেশি আপেক্ষিক, এটা পয়েন্ট টু পয়েন্ট ভেরি করে খুব বেশি। কিন্তু আমার মনে হয় আমি আমার কথা বলতে পারি যে আমার যখন শুরু হয় তখন আমি ক্লাস 9-এ পড়ি। তখন কিভাবে শুরু হয় যতটুকু মনে করতে পারছি আর কি, এটা একটা ওই সবার মতোই একটা প্রেমের একটা ছোঁয়ার রয়েছিল। তখন একদম সদ্য জানছিলাম অনেক কিছু, তো এখান থেকে লেখা শুরু হয়। কিন্তু যখন দিন যাচ্ছিল, যখন 12th শেষ হলো, কলেজে উঠলাম, সাহিত্য নিলাম, পড়লাম, তখন দেখলাম যে আমি যা যা লিখছি তার মধ্যে একটা গ্যাপ দেখা যাচ্ছিল আর কি, আমি পরিলক্ষিত করতে পারছিলাম। তো ওইখান থেকে আমার মনে হচ্ছে যে ওইভাবে আমার শুরুটা, যদিও শুরুটার মধ্যে আরও অনেকগুলো ঘটনা আছে। যেমন ধরুন, আমি যখন প্রথম কবিতা শুনি একটা আসরে, একটা অনুষ্ঠানে, বুক ফেয়ারে, আমাদের ধর্মনগর বুক ফেয়ার ছিল তখন যখন কবিতা শুনলাম, অনেক অগ্রজ কবিদের কবিতা শোনার পর একটা নাড়া দিল যে ওইভাবে কি লেখা যায়, ওইভাবেও ভাবা যায়। তখন আসলে আমি যে সাহিত্য যাকে বলা হয় আর কি, সকল সাহিত্য যাকে বলা হয়, যেমন ধরুন কলকাতা সাহিত্য হোক আর ইউরোপিয়ান সাহিত্য হোক, একটা ছবি ছিল মাথার মধ্যে যে শুধু এইভাবেই কবিতা লেখা হয়। কিন্তু যখন আমি ত্রিপুরার কবিদের জানলাম বা কলকাতার কবিদের, যখন স্বনামধন্য কবি থেকেও যখন একটু স্বনামধন্য না এমন কবিদের যখন পড়লাম, তখন বুঝলাম না ওইভাবেও কবিতা লেখা যায়। এই একটা জার্নি, একদম ডিফাইন করাটা একটু কঠিন আমার জন্য, কিন্তু কারণ এটা খুব বেশি আপেক্ষিক। কিন্তু শুরুটা হয়েছিল আমার এইভাবেই, একটা ছোট্ট একটা নাড়া, একটা প্রেম, একটা কষ্ট, এইভাবে নাম দেওয়া যায়। সেই ক্ষেত্রে স্থানিকতাটার প্রাসঙ্গিকতা কতটুকু বলে আপনার মনে হয়? আপনি তো উত্তর ত্রিপুরায় থাকেন, মূলত আপনার বাড়ি উত্তর ত্রিপুরায়। আচ্ছা, তখনের সময় স্থানিকতা ছিলই না আমার কবিতায়। আচ্ছা, তখন ছিল কবিতাগুলো ইমোশনালটা ছিল ওভারকাস্টেড ইমোশনাল ফোর্সে, যেটাকে বলা যায় যে কোনো একজনের জন্য। স্থানিক কোনো গন্ধ আমার কবিতায় তখন ছিল না। এখনও যে খুব একটা আছে আমি সঠিকভাবে ডিটারমাইন করতে পারছি না। এখন যেটা আছে, যদি আমি একটু বলি, এটা এখন আমার ঘর আছে। আসলে আমার চারিপাশের আমার ঘর, আমার বাবা, আমার মা, আমার পড়াশোনা, আমার যে একটা স্ট্রাগল, ওই স্ট্রাগল আমার কবিতার মধ্যে আছে। এটাকে যদি একটা স্থানিকতা নাম দেওয়া যায়, তাহলে এটাও একটা স্থানিক, কারণ আমার জন্য খুব বেশি প্রাসঙ্গিক এবং এইরকম ভাবি আমি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা আসবো আম্রপালির কাছে। আম্রপালির কাছে আমরা আজকের চর্চা অনুষ্ঠানের মূল প্রসঙ্গ যেটা, সেই প্রসঙ্গের প্রশ্ন করছি। আজকে আমরা জানি সকলেই বইমেলা চলছে, বইমেলা 43তম বইমেলা চলছে রাজ্যে। তো আজকের যুগের লেখক হয়ে আপনার কি মনে হয় যে আজকের আমাদের রাজ্যের পাঠক হোক আর বহির্বঙ্গের পাঠকই হোক, সেই পাঠকের ট্রেন্ডটা কি? তারা কি ধরনের বই পড়তে পছন্দ করেন? বা বইমেলার আজকের যে প্রকাশনীর কর্ণধাররা আছেন, তারা বইমেলার মাধ্যমেই হোক বা একটা নিদেন পক্ষে তাদের নিজের মাধ্যমেই, তারা বাণিজ্যিকভাবে কতটা সফল? আমরা যখন ছোট ছিলাম, আগরতলা বইমেলাতে যখন যেতাম, তখন যেরকম আমি পাঠক দেখতাম, এখন মানে কিশোর পাঠক আর কি, কিশোর পাঠক যারা, এখন তো কিছুটা হলে কমেছে, কিন্তু সেরকমভাবে কমেনি। এখন ইন্টারনেট চলে এসছে, বিভিন্ন রকমের
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, এগুলির মধ্যে তো বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো মানে যারা পাঠক হতে পারতো, খুব ভালো পাঠক হতে পারতো, ওদেরকে এডিক্ট করে রেখেছে প্রচুরভাবে। এটার জন্য পড়ার যে পড়াশোনা করার, বই পড়ার যে একটা স্প্যান, একটা যে সময়, ওই সময়টা ওরা দিতে পারছে না সেরকমভাবে আমার মনে হয়। কিন্তু তারপরেও মানে পাঠক তো আছে, অবশ্যই পাঠক আছে, পাঠক সেরকমভাবে তৈরি হচ্ছে না, কিন্তু আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি যদি অ্যাড করি আর কি, বলুন। যেমন আপনি যে প্রশ্নটা করেছিলেন যে ট্রেন্ড কাপড়ের হয়, ট্রেন্ড বাজার দ্রব্যের হয়, আমার মনে হয় না একটা ফিল্মের ট্রেন্ড হতে পারে, কবিতার কোনো ট্রেন্ড হতে পারে বলে আমি মনে করি না। কবিতাটা একটা নিজস্ব অনুভূতি, একটা আপেক্ষিকতা, এটা ট্রেন্ড হয় না, ট্রেন্ড অন্য কিছু হতে পারে। না, আমি পাঠকের ট্রেন্ডটা জিজ্ঞেস করছি, পাঠকের- পাঠকের মানে মনোনিবেশটা কোন দিকে যাচ্ছে সেই বিষয়ে প্রশ্ন। মনোনিবেশটা যদি আপনি বলেন না। ঠিক আছে, ইবুক তো পড়ছে, পিডিএফ এর আকারে পড়ছে, বিভিন্ন রকমের মানে মোবাইলে ওরা পড়ছে, আমার মনে হচ্ছে পড়ছে, কিন্তু পড়লেও বই যে পড়ার, মানে আমরা যে বই ধরে বইয়ের অনুভব নিয়ে যে আমরা যে পড়াশোনা করি, এই গল্পটা আজকে পড়বো, এই উপন্যাসটা আমি আজকের মধ্যে পড়ে শেষ করব, এই যে অনুভবটা, সেটা কিছুটা হলেও যেন হারিয়ে গেছে, সেটা মনে হয়েছে আমার। তবু যদি পাঠকের ট্রেন্ড আমি দেখি, তাহলে আমি পাঠকের ট্রেন্ড ছোট গল্পের মধ্যে বেশি, আচ্ছা, কবিতা থেকে। এটা আমি সরাসরি পরিলক্ষিত করতে পারি আর কি। কবিতার মধ্যে ওই ট্রেন্ডটা নেই। কবিতার মধ্যেও যারা ছোট কবিতা লেখে, অনুকবিতা, যেটা লেখা অনেক বেশি কঠিন, ওই দিকে একটা ট্রেন্ড আছে, কিন্তু ছোট গল্পের প্রতি পাঠকের ট্রেন্ডটা একটু বেশি, উপন্যাস থেকে বা কবিতা থেকে। ধন্যবাদ। আচ্ছা, এবার আম্রপালিকে একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে আপনি তো মূলত মেডিকেল প্রফেশনের সঙ্গে লিটারেচারের একটা কন্ট্রাডিকশন রয়েছে একটা। তো আপনি মানে আপনার লেখালেখি করবেন বা লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইবেন, বা এইটার ব্যাপারে কিভাবে ভেবেছিলেন, বা প্রতিষ্ঠিত করার কথাটা মূল না, মানে মূল প্রসঙ্গটা হচ্ছে মানে আপনার কিভাবে ইয়েটা হলো, মানে লেখার ইচ্ছে, হ্যাঁ, দিক নির্দেশ করলেন নিজেকে লেখালেখির প্রতি। অ্যাকচুয়ালি আমি যদি বলি, মানে লেখার আগে আমার যেটা আমার অভ্যাস ছিল সেটা হচ্ছে বই পড়া। তো বই যখন পড়তাম তখন কখনোই ভাবিনি যে লিখবো। তো ওই ও যেটা বললো অনিমেষ, যে মানে লেখকের কোনো ট্রেন্ড নেই বা কবিতার লেখার কোনো ট্রেন্ড নেই, সেটা বলা যায় না। তো এটাও মানে প্রত্যেকের জন্য এটা আপেক্ষিক, ওর ভাষাতেই বলছে আপেক্ষিক কথাটা, মানে কার কখন যে লিখতে ইচ্ছা করবে সে বলতে পারে না। যেমন আমি ছোটবেলা যখন বই পড়তাম তখন আমি গদ্য সাহিত্য বেশি পড়তাম, কিন্তু লেখার সময় আমার মনে হয়েছিল, তখন আমার সহজ বুদ্ধিতে যেটা মনে হয়েছিল, যে কবিতা লেখাটা সবচেয়ে বেশি সহজ এবং খুব শর্টকাটে লেখা যায়। এটা আমি এই ধরনের, এই জায়গাতে একটু কন্ট্রাডিক্ট করছি। এটা আমার তখনকার সময়ের চিন্তা। সাহিত্য মানে সহজ সাহিত্য কিছু বলে কিছু হয় বলে আমি মনে করি না। আমার মনে হয় কবিতা অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন। কঠিন বলছি এটাও হয়তো ঠিক না, কঠিন বলাও ঠিক না। এটা কি বলা যায়, এটা আসলে একটা গ্যাপ। টি.এস. এলিয়ট বলেছিলেন না যে লেট আস গো ইউ অ্যান্ড আই হোয়েন দ্য ইভিনিং ইজ রেস্ট আপন দ্য স্কাই। যদি একটা প্রশ্ন ওঠে যে টি.এস. এলিয়ট কার সঙ্গে সন্ধ্যার পরে মানে যাওয়ার ইচ্ছে ছিল ওনার, আর সন্ধ্যার সময় বা কেন, দিনে কেন না, এই প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগে। এই যে একটা কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশনটা কিন্তু অনেক কঠিন, এটা অনেক দিনের চর্চার ফলে আসে। আমার মনে হয় কবিতা লেখা অনেক বেশি কঠিন, এবং কঠিন আমি আবারও বলছি কঠিন না, যার জন্য যেমন সন্তোষ স্যার বলেছিলেন যে ভালোবাসার ব্যাখ্যা করিতে পারি না আমি, এক কথায় বলতে পারি না কেন ভালোবাসি। এটা কি খুব সহজ? এই কথাটা বলা কি খুব সহজ? ভাষা সহজ হতে পারে, ভাষা সহজ হতে পারে। যেমন ভাস্কর চক্রবর্তীর কবিতা, সবাই বলে যে ঠিক আছে উনি কথ্য ভাষায় বলার মতো জাস্ট বলে যাচ্ছেন, সেরকম ভাবে উনি বলছেন, কিন্তু আসলে কিন্তু ওনার লেখা যত সহজ তত জটিল। এটা আমি আন্দাজ করেছিলাম যখন আমি সরাসরিভাবে লেখার জন্য লিখবো বলেই ভাবছিলাম। একটা হচ্ছে গিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় 2টো লাইন লিখে দিলাম, ওটা ছিল আমার প্রথম দিকের চিন্তা, ওটা লিখছি, সবাই বলবে যে হয়তো আম্রপালি লিখছে, কিন্তু সেটা নয়। যখন থেকে আমি ভাবলাম যে আমি সিরিয়াসলি লেখাটাকে আমি সিরিয়াসলি নেব, তখন থেকে আমি বুঝতে পারলাম যে যা লিখছি সেটা আমার কিভাবে হয়েছে আমি নিজেও জানি না, কিন্তু যেটা আমি লিখতে চাইছি সেটা মানে এটা ব্লেসিং, এটা আশীর্বাদ, আরেকটা জিনিস সৃষ্টি করা কিছু। আরেকটা জিনিস আমাকে যেটা খুব বেশি ইনফ্লুয়েন্স করে আর কি, যেমন রিনি ডিসকার্টিস বলে একজন ফিলোসফার আছে,
উনি বলেছিলেন যে আমি কবিতার সঙ্গে খুব বেশি প্রাসঙ্গিকতা আছে বলে আমি মনে করি। উনি বলেছিলেন যে আই থিঙ্ক দেয়ার ফর আই এম, আমার ওই এক্সিস্টেন্সটাকে প্রতিস্থাপন করতে হবে। আর এটার মাধ্যম আমার মনে হয় শুধু সাহিত্য, শুধু কবিতা বলছি না, আমি সাহিত্য। আমি ওই জায়গা থেকে কবিতা সাহিত্য বা সাহিত্যকে দেখার চেষ্টা করি। আচ্ছা, তো ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলতে চাই যে আমার ব্যক্তিগত, আমিও লেখালেখি করি, আপনারা সবাই জানেন। তো ব্যাপার হচ্ছে যে আমি কবিতা লেখার সময় টের পেয়েছিলাম একটা অতীন্দ্রিয় অনুভূতির ব্যাপারে। আচ্ছা, হ্যাঁ, হুম, হুম, হুম। তো এই অতীন্দ্রিয় অনুভূতি একটা লেখার পরে আসে, কখন আসে, বা সেই অনুভূতির প্রশ্রয় আপনারা কতটুকু পেয়েছেন সেই ব্যাপারে যদি আমাদের কিছু বলে থাকে। অনুভূতি Ladies first. অনুভব তো বিশাল ছিল। আমার লেখা, সিরিয়াসলি লেখা শুরুই হয়েছে আমার হোস্টেল লাইফে। আমার হোস্টেল লাইফে যখন আমি একা রুমে থাকতাম, একা, তখন আমি একাকিত্বটাকে আমার মানে খুব ভীষণভাবে অনুভব করতাম। আমি মানে কখনো একা থাকবো বা একা থাকতে হবে এরকমভাবে আমি কখনো ভাবিনি। তো যখন এটা হলো তখন আমি মনে হচ্ছে না আকাশ থেকে পড়েছি, এরকম লাগছিল আমার। তো এটাকে কি করে আমি চেঞ্জ করব, তখন আমি এরকম বিভিন্ন সাইট থেকে অর্ডার করলাম যে প্রথম আমার যে কবিতার বইটা, কেন এটা ঝোঁকের বসে কেনা, আমি কিচ্ছু জানতাম না, যেতে পারি কিন্তু কেন যাব, শক্তি চট্টোপাধ্যায়। প্রথম কেনা কবিতার বই আমার। তো প্রথম কেনা কবিতার বইয়ের শেষ পেজে ছিল এপিটাফ, বইটার শেষে। এটা পড়ার পর আমার মনে হলো আমি এতদিন কি পড়েছি, অনেক কিছুই পড়েছি, কিন্তু এতদিন কি পড়েছি এই জিনিসটা কখনো পড়িনি। মানে স্কুলের সিলেবাসের কবিতা পড়া, পরীক্ষা শিখে পরীক্ষাতে পাশ করার জন্য, আর এইভাবে মানে কি বলবো ভীষণভাবে মিলেমিশে যাওয়া কবিতার বইয়ের মধ্যে, মিশে যাওয়া কবিতার বইয়ের সাথে, এটা যে একটা জিনিস, এই জিনিসটা আমি প্রথমবার অনুভব করেছিলাম শক্তি চট্টোপাধ্যায় পড়ে। এবং তারপরে আমার কবিতার বই কেনা এবং আমি কিনছি, পড়ছি, এভাবে আমার চলছে এই আর কি। অনিমেষ কিছু বলো এই ব্যাপারে। আসলে অতীন্দ্রিয় যে বিষয়টা, এটার সঙ্গে আমি যখন প্রথমবারের মতো যখন পরিচিত হই, এটা আমার ইউনিভার্সিটি লাইফ। যখন আমি সিগমন্ড ফ্রয়েড পড়া শুরু করলাম, যখন আমি জানলাম ঈদ কি, ইগো কি, বা সুপার ইগোই বা কি, তারপরে যখন আমি একটু স্ক্রিপচার লাভার, আমি স্ক্রিপচার পড়তে ভালোবাসি। যেমন আমি এর মধ্যে একটা বই পড়ছিলাম যে অ্যান অটোবায়োগ্রাফি অফ এন ইয়োগী, আমি পড়ছিলাম। বা এর আগে আমি পড়েছি দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, জোসেফ মরফি। এর আগে পড়েছি সিক্রেট। আমি এরকম অনেকগুলো বই পড়েছি, সবগুলো কিন্তু একটা মধ্যে একটা সাইকোলজিক্যাল বিষয় আছে। আমার মনে হয় অতীন্দ্রিয় বিষয়টাই সত্যি। যে জায়গা চিত আর অচিত কন্ট্রাডিক্ট করে, ওই জায়গা থেকে যে জিনিসটা বেরিয়ে আসে, এটা সত্য বেরিয়ে আসে, ঠিক না? আমরা যেটা দেখতে চাই আর যেটা দেখতে পারি না, তার মধ্যে একটা জিনিস থাকে, এটার মাঝখানের জিনিসটাই একটা কন্ট্রাডিকশন থাকে। ওই কন্ট্রাডিকশনটাকে আমি ধরে নিতে পারি যা দেখি না আমি। এখানে সিগমন্ড ফ্রয়েড খুব সুন্দর একটা কনসেপ্ট দিয়েছিলেন, অ্যানিমিজম। যখন আমি ঘরের মধ্যে থাকি, একা ঘরের মধ্যে, ধরুন না যে এত একা যে একটা শব্দ পাচ্ছি না, এমন পিছনে একটা পুতুল রাখা, আপনার সামনে আপনি একটা হরর ফিল্ম দেখছেন, আপনার মনে হবে যে পুতুলটা কথা বলছে, এটাকে অ্যানিমিজম। আসলে কি সত্য না? পুতুল তো কথা বলতেই পারে, আপনি কলম দিয়ে কথা বলতে পারেন না। এটাকে আমি অতীন্দ্রিয় বিষয় বলে মনে করি, আর এটাই চরম সত্য। কবিতার মধ্যে প্রত্যেকের যদি কবিতা হয়ে থাকে, তাহলে সেই অতীন্দ্রিয় বিষয়টা থাকবেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার এখন তৈরি হলো মাথায়, যে সিগমন্ড ফ্রয়েড যে সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ছিলেন একজন, তো সিগমন্ড ফ্রয়েড ছাড়া আধুনিক কবিতা লেখা অসম্ভব বলে অনেকে দাবি করেন। তো আপনারা দুজনেরই আমি মত জানতে চাইব যে মানে সিগমন্ড ফ্রয়েড পড়াটা বা ওনাকে বুঝে উঠতে পারাটা, উপলব্ধির মধ্যে নিয়ে আসাটা কতটা জরুরি, বা একজন শুধু সিগমন্ড ফ্রয়েড কেন, হাইডেগার, তারপরে ন্যান্সি চদরো, আরও অনেকেই রয়েছেন, তো তাদের এই সাইকোলজিক্যাল যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা রয়েছেন, তাদের প্রাসঙ্গিকতাটা তার লেখালেখির ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে কতটুকু বলে আপনারা মনে করে থাকেন? ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের লেখা তো পড়তে হবে, ওদের ভাবধারা বুঝতে হবে। মেইন কথা হচ্ছে যখন আমরা লেখা শুরু করব তখন এত জটিল জিনিসে মানে গেলে হবে না। যখন লিখতে লিখতে তখনই মানে লিখতে লিখতে গুরুত্ব অনুভব করা যায় আমি কি পড়ব সেটা আর কি। তো এক্ষেত্রে ওদের ভাবধারা অবশ্যই জানতে হবে। তবে আমি মনে করি যে
একটা হচ্ছে আমি পড়লাম, কিন্তু এই পড়াটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে লেখা, আমাদের যে আমি মানে আমি নিজের জন্য বলছি, আমি সহজ ভাষায় বলতে ভালোবাসি, আমার যেরকম আমি বলবো সেরকম আমি লিখবো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশি জটিল জিনিস, বেশি গভীরতায় যদি যাওয়া হয়, বেশি গভীরতা, যেহেতু আমাদের সাইকোলজি তো ভীষণ ইম্পর্টেন্ট কবিতার জন্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যদি বেশি বুঝতে যাই, বেশি বুঝলে অনেক সময় দেখা যায় যে লেখার মধ্যে একটা মানে আমার মনে হয় আর কি এটা কর্কশতা চলে আসতে পারে, যে লেখাটার মধ্যে মনে হয় যেন কবিতার মধ্যে সহজবোধ্যতাটা না থেকে মনে হয় যেন আমি বেশি জ্ঞান দিচ্ছি, এরকম লাগতে পারে। তো এটা আমার মনে হয় যে 50-50 দরকার, বা বা লেখা মানে কিছুদিন লেখার পরে নিজের চাহিদা অনুসারে পড়া দরকার আর কি। সুবোধা, আমি নিজেকেও প্রশ্ন করি আর কি, আমরা কোন সময় সাইকোলজি থেকে মানে বেরোতে পেরেছি? বা আমি যখন একদম মার কুলে ছিলাম, তখন কি আমি স্বপ্ন দেখতাম না? বা আমি কি স্বপ্ন দেখি না? আমার কি ফ্রয়েডকে পড়েই জানতে হবে যে আমি স্বপ্ন দেখি এইভাবে? আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে আমি নিজেকেই করি, একটা ছেলে আর মেয়ের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমি আমার মাকে এখন হাক করতে পারবো, নো ইস্যু, কিন্তু আমার বয়সী একটা মেয়ে কিন্তু বাবাকে হাক করতে একটু সংকোচ বোধ করবে। কেন? ধরুন না এই মেয়েটা কোনোদিন সাইকোলজি পড়েনি, তাহলে কেন হাক করবে না? আমরা কোন সময় সাইকোলজি থেকে বেরিয়ে আসলাম? আমি যদি বলি আমি ভালোবাসি, এটা তো সাইকোলজির থেকে বলছি, কারণ ও আমার কাছে নেই। কে বলে দিচ্ছে ভালোবাসি কথাটা লেখো? ফ্রয়েডকে পড়তে হয় না। ফ্রয়েডকে পড়লে আমি বড় বড় অ্যানিমিজম নাম ইউজ করবো কবিতায়, আর আমি যদি নাম না ইউজ করি, এটা ফ্রয়েড ছাড়াই কবিতা। সাইকোলজি সবসময় আমাদের মধ্যে ছিল। স্বপ্ন আমরা দেখি, আমরা অজান্তে অজান্তে অনেক কিছু করি। অজান্তেই দেখবেন যে আমার চুল লম্বা, তো আমি চুলটাকে এইভাবে করছি। ইটস এ সাইকোটিক থিং। কিন্তু জীবনানন্দের অনেক কবিতায় আমরা সরাসরি ফ্রয়েড, হ্যাঁ, ওনার নামের ব্যবহার সরাসরি শুনতে পেয়েছি। সেটা আনা যেতেই পারে, ওইটা তো উনি ইচ্ছে করে করেছেন। উনি কোন সময় লিখেছেন এটাকে দেখা দরকার আর কি। উনি যেভাবে ব্যবহার করেছেন এটা তো আর কিছু বলার বাইরে। কিন্তু আমি বলছি যে আমরা যখন কিছু লিখি, এটা কভার্টলি অর ওভার্টলি উই আর বিং ইনফ্লুয়েন্সড বাই সাইকোলজি। সাইকোলজি ছাড়া কিচ্ছু হয় না। ধরুন আমি আইএস হতে চাই, কে বলে দিচ্ছে? আমি কোনোদিন আইএসকে দেখিনি। ধরুন আমার কাছে 1 কোটি টাকা, আমার 1 কোটি টাকা লাগে, ধরুন একটা বললাম কথার কথা, কারণ কি আমার কাছে 1 কোটি টাকা নেই। এটাই তো এবং অচিত, আমি যেভাবে দেখি না, অবচেতন মনে এটাই ভাবছি যে আমার যদি এটা থাকতো তাহলে কিরকম লাগতো। আমার কাছে যেটা নেই ওইটা দিয়ে কবিতা লিখছি। কিন্তু আপনি চিন্তা করে দেখবেন, যখন দেখবেন অনেকেই দেখবেন, আমি কোন কবিতার নাম বলবো, যেমন ধরুন না, যেমন টি.এস. এলিয়টের যে ওয়েস্টল্যান্ডের প্রথম লাইন, এপ্রিল ইজ দ্য কুয়েলেস্ট মান্থ। কেন লিখলেন যে এপ্রিল ইজ দ্য কুয়েলেস্ট মান্থ? কিন্তু এর আগে 200-300 বছর আগে যখন আমাদের নামটা ভুলে গেলাম, কে জানি লিখেছিলেন যে এপ্রিল ইজ দ্য হ্যাপিয়েস্ট মান্থ, সামথিং লাইক দিস ওয়ে। জেফ্রি চসার ক্যান্টারবুরি টেলসের প্রথম লাইন ছিল এপ্রিল ইজ দ্য হ্যাপিয়েস্ট মান্থ। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখলেই মনে হবে যে সিগমান্ড তো তখন আসেনি, সিগমান্ড ফ্রয়েড তো তখন আসেনি। আমরা ভিজুয়ালাইজও করা যায়। হ্যাঁ, আমরা আরেকটা জিনিস, আমরা তো আমাদের যে স্ক্রিপচার্স যখন আছে, কালিদাস পড়লেই তো বোঝা যায় যে কোথায় কোথায় সাইকোলজি আছে। আমাদের তো সিগমান্ড ফ্রয়েড তো অনেক পড়ে। আচ্ছা, আমরা আগরতলা বইমেলা যে দেখতে পাচ্ছি, আমরা দেখতাম এখানে অনেক ধরনের স্টল আসতো। তো যাই হোক, বইমেলাকে তো ভ্রাম্যমান পাঠাগার হিসেবে বলা হয়। একদম। এখন আমার প্রসঙ্গটা হলো, মানে আমি বলতে চাইছি যে বইমেলাটাই কি একমাত্র কোনো মানে কোনো মিডিয়া হতে পারে, বা মিডিয়া নয়, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মানে বইমেলাটাই কি একমাত্র একটা উদ্গীরণ হতে পারে যে আমি এখনই মানে আমার লেখালেখি করব, বা আমি বইমেলাতে গিয়ে বই কিনবো, সারা বছর আমি লাইব্রেরির সঙ্গে যোগাযোগ রাখবো বা রাখবো না? এই ব্যাপারে আপনার কি মতামত? বুঝতে পেরেছেন নিশ্চয়ই। ব্যাপারটা হচ্ছে বইমেলাতে গিয়ে বইমেলাটা হচ্ছে কি হাতের কাছে আমি বইগুলি পাচ্ছি, আমি দেখে কিনতে পারছি, আবার পছন্দ না হলে আমি রেখে দিতে পারছি। তো এই ক্ষেত্রে সারা বছর বই কেনার সাথে এটা সম্পর্ক নেই। সারা বছর আমরা বই কিনবো বা বই পড়বো। অনেকে আছেন যে বইমেলা থেকে বই মানে নর্মালি বই সংগ্রহ করেন কিন্তু বই পড়েন কম। এটা বিভিন্ন রকমের পাঠক আছেন যে বই সংগ্রহ করতে বেশি পছন্দ করছেন কিন্তু পড়ছেন কম, সেইভাবে ওরা প্রস্তুত না। পাঠকেরও তো প্রস্তুতির ব্যাপার আছে। একটা বই পড়তে গেলে পাঠকের প্রস্তুতির ব্যাপার আছে। আমি একটা বই পড়বো, আমার প্রস্তুতির উপরে ডিপেন্ড করবে যে আমি বইটা আমার কাছে বোধগম্য হবে কি না, সেটা ডিপেন্ড করছে। তো
এই সারা বছর বইমেলা ছাড়াও আমরা বই কিনি, কিন্তু বইমেলাতে গেলে আমাদের সুবিধা কি হয়, আমরা হাতের কাছে বই পাই। মানে আমার নিজের মনে হয় আমি বইমেলাতে প্রতি বছর বই কিনি, আমার ভালো লাগে বই কিনতে। আমরা তো গেলেই বিভিন্ন প্রকাশকের কাছে গেলে আমরা বই কিনতে পারি, কিন্তু বইমেলাতে নিজের হাতে বই দেখে বইয়ের এসেন্স নিয়ে আমরা বই কিনতে পারছি, এটা একটা আনন্দ, আলাদা অনুভূতি, ভালো লাগে। আমার কাছে বুক ফেয়ারটা দুর্গাপূজা যেরকম, ফেস্টিভ্যাল, যেমন একটা উৎসব, একটা বইয়ের উৎসব, কিন্তু ওই মানটা ধীরে ধীরে মানে একটু কম পাওয়া যায় আর কি এখন। এটার কারণ কি? এটা কারণ তো অনেক অনেক কারণ থাকতে পারে। বই কেনার জন্য বই মেলায় যাওয়া হয় আমাদের, বিশেষ করে আমি বই কেনার জন্য যাই, সব বই না, বিশেষ করে ট্রান্সলেশন বই। কারণ আমি মৌলিক বই আমি যে কোনোভাবে অনলাইন পাওয়া যাচ্ছে, কিন্তু যেমন ট্রান্সলেশন বই বাইরে অন্তর্রাষ্ট্রীয় যে বইগুলো আসে বা কলকাতার যে বইগুলো আসে ট্রান্সলেশনের উপর, ওই বইগুলোকেই কালেক্ট করার জন্য আমি বইমেলায় যাই একটা। আরেকটা হলো যে আপনি প্রশ্ন করলেন যে ইন্সপিরেশনের বিষয়, যে আজকে থেকে বইমেলায় গিয়ে আমি ইন্সপায়ার হলাম, তারপর আমি লাইব্রেরির সঙ্গে যোগাযোগ রাখবো এবং আমি লিখবো। আমার মনে হয় না এটা খুব বেশি একটা হয় আর কি। এটা হওয়ার কারণও নেই, কারণ বইমেলায় যাওয়া হয় বই কেনার জন্য, বই পড়ার জন্য না। বা এর থেকে বড় কথা হলো যে কবিতা বা লেখা বা সাহিত্য, তার ইন্সপিরেশন বইমেলার থেকে আসতে পারে না। বইমেলায় কবিতা পড়া হয়, অগ্রজ কবিরা বা এখন যারা লিখছেন তারা পড়েন, তাদেরকে যখন কেউ শুনে হয়তো এক দুজন ইন্সপায়ার হতে পারে যে আমি লিখবো, কিন্তু ও নাও লিখতে পারে, ও লিখবেন কিন্তু ওর ঘরের মধ্যেই। আমি যেটা মনে করি যে এটা একটা শুরু বা এটা মানে একটা ইন্সপিরেশন। কনক্লুশনটা হলো যে মানে বইমেলাটা লেখক বা বইমেলা সম্প্রদায়ের জন্য একটা উৎসবের মতো না, এরকম হ্যাঁ হ্যাঁ উৎসব, কিন্তু বইমেলা লেখক তৈরি করে না, কিন্তু পাঠক হয়তো তৈরি করতে পারে। আমার মনে হয়, আমি বইমেলা থেকে আমি যতটুকু পড়ছি বা পড়েছি, এটা আমার মনে হয় যখন প্রথম মা আমাকে হাত ধরে বইমেলাতে নিয়ে গিয়েছিল, ওইটা থেকেই আমার পড়ার ইচ্ছে, পড়ার নেশা এসেছে। তো আমি বলবো বইমেলা পাঠক তৈরি করে, লেখক তৈরি করবে না। লেখক তৈরি হয় না। এর কারণ আমি যখন পাঠক ছিলাম আমি জানতাম না আমি লিখবো, লেখা তো অবচেতন। আমি যখন প্রথম বই কিনি বুক ফেয়ার থেকে, তখন 10 জন বিজ্ঞানীর জীবনী কিনেছিলাম, এর দাম আমার মনে আছে। আমি বলছি তো এই বই দিয়ে তো আর কেউ লেখক হতে পারে না না না, তাই আমি বলছি যেটা। আর এই আর কি যে খুব সুন্দর আম্রপালি বলেছে যে লেখক তৈরি হয় না, পাঠক তৈরি হয়। আচ্ছা, এবারে আপনাদের কাছে একটা বিষয় জানতে চাইবো, যে মানে এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। বিষয়টা হচ্ছে যে আপনারা যেদিন থেকে লেখালেখি শুরু করেছেন আজ অবধি আপনাদের বিভিন্ন বাধা বিপত্তি এসছে, নিশ্চয়ই আসবে, এটা এই সমস্ত বাধা বিপত্তি এবং নিশ্চয়ই অর্জন যেটা হয়েছে লেখালেখির প্ল্যাটফর্ম থেকে আপনাদের, বা লেখালেখির যে ইনস্টিংক্টস আছে, এই ইনস্টিংক্ট থেকে যে সমস্ত কিছু অর্জন করেছেন, সেই ব্যাপারগুলি নিয়ে যদি পরপর আমাদের কিছু বলেন। বলো, তুমি বলো। আসলে স্ট্রাগল তো সবার লাইফেই থাকে, যে অনেক বড় অফিসার থাকে তারও স্ট্রাগল করতে হয় প্রমোশনের জন্য। আমার যখন কিচ্ছু ছিল না তখন আমার স্ট্রাগল করতে হয়েছে। স্ট্রাগলের পথে অনেক বাধা আসে, যেমন ধরুন মার্কস কম পেলাম, ধরুন কোনো একটা পরীক্ষা, একবারের পরীক্ষায়, যেমন আমি নেট আমার যখন ক্লিয়ার হয়েছে অনেকবারের পরে ক্লিয়ার হয়েছে, ধরুন ক্লিয়ার হলো না, প্রথমবার যখন ক্লিয়ার হয়নি তখন মন খারাপ হয়। জীবনের আরও অনেক ঘটনা আছে যে কোনো মন খারাপ হয়, অনেক কারণ, আমি সব কারণগুলোকে বলছি না, অনেক কারণ। সেই কারণটাকে যখন, কারণটা আমার জীবন, কিন্তু আমি কারণটার বাইরে আমি না, এইসব কারণকে নিয়েই আমি, বা এইসব জিনিস নিয়েই আমি। তখন যখন আমি লিখি তখন খুব যে ভালো লাগে তা না, কিন্তু আমি ফার্স্ট্রেশনে যাই না। আমি কি বলতে চাইছি, যখন আমি কবিতাগুলো লিখি ওই কারণ দিয়ে লিখি, যখন এখানের মধ্যে ফেব্রিকেশন থাকে না, যখন আমি বলতে পারছি যে আমি যা লিখছি, যা ফিল করছি তা আমি লিখতে পারছি, তখন আসলে আমি রিলিফ হই। টেনশন শেষ হয়ে যায় না, বাট আমি রিলিফ হই, এবং একটা রাস্তা হয়তো বা পাওয়া যায়। অনেকেই বলেন, আমি নামটা ভুলে গেছি, যে যখন আমরা তো আমাদের যে নামটা, ওই যে জাপানের একজন রাইটার আছেন, নামটা ভুলে গেছি, উনি কি করতেন, উনি ঠিক যখন লেখার আগে একটু ঘুমিয়ে পড়তেন। না মুরাকামি না, আরেকজন, ঘুমিয়ে পড়তেন একটু। যখন ঘুমিয়ে পড়তেন তো ঘুমানোর মধ্যেই হঠাৎ একটা লাইন আসতো, উনি আবার লিখতেন। তখন সাবকনশিয়াস মাইন্ড ট্রিকড হয় আর কি। তো এরকমভাবে উনি ব্যাখ্যা করেছেন। আমার মনে হয় আমি যখন লিখি তখন আমার সাবকনশিয়াস মাইন্ড ট্রিকড হয় এবং আমি ইন্সপায়ার্ড হই। আমি যা কিছু আগে ভুলে গেছি আবার রিকল করতে পারি। ইটস দ্য থিংস আর হ্যাপেনিং উইথ মি, মানে সিন্স আই স্টার্টেড রাইটিং। অনিমেষ যেটা বললো আমি এটার সাথে সহমত, কারণ আমি যখন
আমি আমার প্রথম বইটা বের হওয়ার পরে আমার মানে আমি প্রায় লেখা আমার প্রায় বন্ধ হয়ে গেছিলো। আমার একটা মনের মধ্যে ভয় কাজ করছিল যে আমি হোয়াট নেক্সট, কি হবে, আমি কি লিখবো, আমি তো যা লেখার বোধহয় লিখে দিয়েছি, আর বোধহয় কিছু লেখার নেই, এরকম মনে হয়। তখন আমি তো বিভিন্ন বই পড়ছি, অনেকের সাথে কথা বলছি যে আমার লেখা হচ্ছে না, কেন হচ্ছে না। তখন আমার মনে হলো যে যা আমি লিখেছি সেটাই আমি আবার পড়ি। তো এখান থেকে আমি রাস্তা খুঁজে পেলাম যে না, আমাকে কি লিখতে হবে নেক্সট। সেই বাধা, নিজের বাধা নিজেকেই কাটিয়ে তুলতে হবে। সেই বাধাটা আমাদের নিজের মনের মধ্যেই আছে, মনের বাইরে আর কোনো বাধা নেই, বাকিটা জাগতিক বাধা। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি। তো আমার আপনাদের কাছে শেষ একটা প্রশ্ন, তারপরে আপনারা আপনাদের লেখা শোনাবেন একটা করে। তো প্রশ্নটা হচ্ছে, আজকের জেনারেশন, যে জেনারেশন এর কাছে একটা ডিভাইস আছে, যে একটা মোবাইল, তাদের কাছে রিলস, তাদের কাছে টাইমলাইন আছে একটা অন্য ধরনের, তাদের কাছে প্ল্যাটফর্ম, তাদের পড়াশোনার প্রতি ঝোঁকটা যে ঠিক কীরকম, সাহিত্য পড়াশোনার যে ঝোঁকটা ঠিক কীরকম, বা তাদের যে অ্যাটেনশনটা, তাদের যে রুচি বোধ তৈরি হচ্ছে, এতে আপনাদের কি মনে হয় কতটুকু ফলপ্রদায়ক, এই কতটুকু ভয়ঙ্কর, বা কতটুকু আপনাদের কি ধারণা আপনাদের মনে তৈরি হয় তাদের সম্পর্কে, একটু আমাদের যদি বলেন। বলো। পুরো ডাইনামিক একটা প্রশ্ন, খুব ডাইনামিক প্রশ্ন, কারণ কোনো না কোনোভাবে আমিও খুব বেশি সোশ্যাল মিডিয়ায় থাকি, যেটা থাকাটা খারাপ, একবারই বললেই ভালো, থাকাটা খারাপ। থাকলে কি হয়, থাকলে প্যাশেন্স কমে, সবচেয়ে বড় কথা। কারণ রিল আমাকে 30 সেকেন্ডে রিল দেয়, একটা রিলের পরে একটা রিল আসছে, তারপর আমি একটা বড় ভিডিও দেখতে পারি না। ধরুন একটা ফিল্ম দেখতে আমার অসহ্য বোধ হচ্ছে, এটাকে আমি আমার কী করে যায় জানি, একটা সেটিংসে গিয়ে আবার ফাস্ট করা যায়, এইভাবে করেও দেখি। প্যাশেন্স কমে যায়। এখন প্যাশেন্স কমলে কি হয়, প্যাশেন্স কমলে বড় বই পড়বে কী করে? যদি আমার প্যাশেন্স না থাকে, হারুকি মুরাকামির যদি, যেমন ওই যে কয়েকদিন আগে যে নোবেল পেয়েছে ভেজিটেবল বইয়ের যে যিনি লিখেছেন, এই বইটা এত বড় বই, পেজ নাম্বার জানি না, আমি কিনে নিয়েছি। হ্যাঁ, আমি কিনে নিয়েছি, এখানে এখনো পড়া শুরু করিনি। পড়তে হবে কেন, কী করে শুরু করবো? কারণ এটার একটা কারণ হলো প্যাশেন্স কমে গেছে। তবু পড়ছি, চেষ্টা করছি যে এটাকে এডিকশন থেকে বেরিয়ে আসতে, বা আমার এডিকশন বলবো না, কিন্তু আমি দেখি। কিন্তু আমি যখন স্টুডেন্টরা দেখি, আমি যেহেতু পড়াই, তো কলেজে যেহেতু পড়াই, তো আমি দেখি স্টুডেন্টরা অনেক বেশি অ্যাডিক্টেড। ওরা ক্লাস থেকে বেরোলেই ওরা মোবাইল দেখছে, ওদের পেশেন্স কমে গেছে। পেশেন্স কমলে জীবনে অনেকটা জায়গায় আটকে যেতে হবে। আমাদের জীবনেরও আমি একদম শুরুতেই আছি, আমরা খুব যে মিডিলে চলে গেছি তা না, আমরা এখন 30-এ, ঠিক না, আফটার 25 তো 30-এ আছি। দেখবো কি আমাদের যে আগের জেনারেশন যারা 18, 19 বা 16 যারা আছে, তাদের মধ্যে পেশেন্স নেই, এখন ঝগড়া করে খুব বেশি। এর ওয়ান অফ দ্য রিজনস হলো আমাদের এই মোবাইল। বই পড়াটা কমে গেছে, অনেক অনেক বেশি কমে গেছে। আমি যখন প্রথম বর্ষে উঠি আমাদের কলেজে, আমি প্রচুর বই পড়েছি। আমি সাহিত্যে আমি যা আমার সিলেবাসে ছিল আমি সব পড়েছি, মানে আমি এটা বলতে পারি আর কি, আমি পড়েছি। প্রাউডলি বলা যায়। হ্যাঁ, প্রাউডলি বলা যায়। আমি বলতে পারি যে আমি একটা মেডিকেল কলেজে পড়ে, যখন আমার পড়ার টেবিলে বই তো থাকতো, সব মেডিসিনের বই সাজানো একদিকে, আর একদিকে আমার সাহিত্যের বই। মানে আমি যখন বই নিয়ে ফাইনালি আমি বাড়িতে আসি, তখন আমার বই দেখার মতো, আমি যেখানেই যাই আমার বই আমার সাথে যায়, আর আমাকে দেখে বুঝতে হবে যে নাও, হ্যাঁ, এই যে একটা আনন্দ। এখন তো বইয়ের প্রয়োজন নেই, কি করছে, মোবাইলে সার্চ করছে, পেয়ে যাচ্ছে সবকিছু। আর সবচেয়ে বড় কথা, এখন তারা মোবাইল, ট্যাব, আইপ্যাড, হোয়াটএভার, তারা এইসব ইউজ করে খুব বেশি। আর রিলসের এডিকশন, এটা খুব বেশি, এটা খুব বাজে এডিকশন। কবিতারও একটা প্ল্যাটফর্ম হিসেবে, যেমন আমাদের ফেসবুকে আমরা কবিতা পোস্ট করি প্রায় সময়ই, তো এটা কিন্তু আমাদের আগের জেনারেশনের যারা ছিলেন তারা কিন্তু এই ধরনের কোনো প্ল্যাটফর্ম পাননি। তো আমাদের কাছে অনেকটা পজিটিভ হলো, আমি আগের জেনারেশনের অনেক অগ্রজ লেখকদের কাছে দেখেছি যারা এই প্ল্যাটফর্মটা তাদের কাছে পজিটিভ নয় একেবারেই। না, এটা আমি মানি না, পজিটিভ নয় আমাদের জন্য। যারা দেখুন, আমাদের ত্রিপুরাতে বই বার করা মানে লেখকের টাকা খরচ করা, এটা খুব বেশি সত্য কথা, ইনডিড ট্রুথ, কিছু করার নেই। একটা যখন সদ্য যারা লিখছে, কলেজ পড়ুয়া হোক, ইউনিভার্সিটি পড়ুয়া হোক, টিউশনি করে টাকা জমাচ্ছে, তার 1 বছর 2 বছরের রুজি হয়তো দিয়ে দিতে লাগছে তার বই বার করতে, ইন রিটার্নও কিচ্ছু পাচ্ছে না। তো এখন প্রশ্ন হলো, তাহলে বই কেন বার করবে?
কারণ বইয়ের তো রয়্যালিটি বলতে কিছুই নেই আমাদের এখানে। তো ওর জন্য একটা প্ল্যাটফর্ম হলো ফেসবুক। ফেসবুক খারাপ লেখা আসুক না, অসুবিধা কোথায়? ভালো লেখা আসবে কিন্তু 10টার কিন্তু মধ্যে একটা একটা জিনিস আমি বইটা ইন্টারাপ্ট করছি তোমাকে, এটা হচ্ছে মানে আমার মনে হয় আমি নিজে ফেসবুকে মানে ঘন ঘন পোস্ট করতাম প্রথম বই বের হওয়ার আগে, প্রায় প্রত্যেকটা কবিতাই আমি ফেসবুকে পোস্ট করেছি। কিন্তু আমার মনে হয় ফেসবুকে দিলে হয়তো বা দুটো তিনটে খুব ভালো খুব ভালো খুব ভালো লিখেছে, বাট গঠনমূলক কোনো সমালোচনা ফেসবুকে হয় না। প্রয়োজন নেই তো। বইতে বেরো মানে যে পাবলিশ হলো এইটার গঠনমূলক আলোচনা কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে? তাই আমার ফেসবুক কেন না, আমার ফেসবুকে আমি এটা 200 মনের শান্তির জন্য ফেসবুকে পোস্ট করা আমার মনে হয় মনের যে শান্তি আমাদের থেকে মানসিক শান্তির চরিতার্থ করার জন্য। অ্যাটলিস্ট মানুষ পড়লো, হয়তো পড়লো, বই তো হয়তো না পড়ে, 2-3 জন পড়ে, সবাই তো 2-3 না, পড়ে যদি না। 200 জনে লাইক করে 10 জন পড়েছে বা 20 জন পড়েছে। কিন্তু আপনি যে বইটা আপনি দিলেন, পাবলিশ হলো, এই বইটা হয়তো কিনে নিচ্ছে, কিন্তু পড়ছে না। কিন্তু আমার মনে হয় যে আমাদের আরেকটা মানে এই ধরনের যে মিডিয়াগুলো আছে, সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেই মিডিয়াগুলো ছাড়া আমাদের অন্য কিছুতে মানে অন্য কিছু মানে পথ অবলম্বন করা দরকার, যেটা দিয়ে আমাদের সাহিত্য চর্চা মানে বিকল্প পথ আর কি আমার মনে হয়। কারণ এটা কখন যদি চলে যায়, যদি না থাকে, হঠাৎ করে এটা অ্যাবলিস্ট হয়ে গেলে তখন কি হবে? না, এটা তো হচ্ছে আনপ্রেডিক্টেবল হ্যাঁ, কিছু সেটা একটা। বলছি আর কি আমি, এরকম কিন্তু তো আমার মনে হয়েছে। হয় সোশ্যাল মিডিয়া লেখালেখির ক্ষেত্রে একটা রিভলিউশন এনেছে। যাদের কাছে টাকা নেই, যারা পাবলিশ করতে পারছে না, বা যাদেরকে ডাকা হচ্ছে না অনেকভাবে, যে কোনো কিছু কারণ হতে পারে, তাদের জন্য ফেসবুক একটা মাধ্যম। যারা শোষণ মানে যারা একদম নিচের স্তরে আছে, তারাও লিখতে পারছে ফেসবুকে, তাদের কবিতা আমরা পড়তে পারছি। একদম সদ্য যারা 9 বছর 10 বছরে যারা ফেসবুক করছে তাদের, আমি একদিন আমার একটা স্টুডেন্টও, শুধু ফেসবুক না, সোশ্যাল মিডিয়া আমাদের অনেকভাবেই। হ্যাঁ না, আমার একটা স্টুডেন্ট আছে, ও ক্লাস 7-এ পড়ে, মানে 7 না 8-এ পড়ে, আমি পড়াই। ও একটা কবিতা লেখে ফেসবুকে দিয়েছিল দিন, আমি পড়লাম, ভালো কবিতা, ভালো লাগলো আমার। এটা তো আমরা পেতাম না আর কি, যদি ফেসবুক না থাকতো, আচ্ছা, অনেক বা সোশ্যাল ধন্যবাদ। মিডিয়াতে না থাকতো। এবারে আপনাদের নিজেদের লেখা আমাদের একটি করে যদি শোনান। আমরা বলি আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি, এখানেই শেষ হয়ে যাবে আপনাদের লেখাপড়ার পরে অনুষ্ঠান আমাদের। আচ্ছা, একটি কবিতা পড়ছি আমার, স্বপ্ন। তারপর তোমাকে নিয়ে যাওয়া হলো মর্গে। আকাশ ক্রমশ সবুজ ও স্বয়ংক্রিয় ধ্বনিতে মিথ্যে গুজব রটিয়ে গেলে তোমার অপরিহার্য ঢিবিগুলো কালো হয়ে যায়। ভয় পেয়ে ওঠো, এই তো আবার মৃত হতে হবে। মাংসখোরের ভয়ে শুয়ে যেতে হবে শ্বাসরোধ করে। আশেপাশে তাকিয়ে দেখা হয় 12 ভূতের সঙ্গে। ওরাও গিয়েছিল প্রাচীন কোনো পাথর ভাঙার কাজে, সময় থেকে দূরে কোনো এক শহরে। আজ ঊনকোটির উল্লম্ব পাহাড়ের স্বপ্ন চোখে, অথবা মনের ভেতর অস্থির কোনো প্লাস্টিকের ছাদ ঝিরঝির করে কাঁপছে। এভাবে একটি স্বপ্ন সংগঠন তৈরি হলো, একদল অহিংসবাদী যুবক এর প্রণেতা। চমকে গেলাম, এখানেও প্রেমিক জুটেছে আমার। হাড্ডিসার শরীরের উপর পাঞ্জাবি গলিয়ে চিবিয়ে চলেছে নেরুদা, রেবো আর ফেতারুর মাংস। ওরা আমার কবিতা পড়েনি কোনো দিন, রূপের তারিফ করে করে আমাকে অপরাধী করে তোলে প্রতিদিন। ডেসডিমোনার মতো অবিশ্বাসী প্রতিপ্রেমী আমাকে খণ্ড খণ্ড করে স্লোগান তৈরি করে বারুদ ও ডিনামাইট গুজে রটিয়ে দেওয়া হয় জনস্রোতে। প্রলেতারিয়েত কবিতা লিখেছিলাম বলে থুতুর নিচে আমার থ্যাতলানো শরীরটা দেখা যায়। আমাকে কেউ চিনতে যেও না, আমি সুজাতা নই, আম্রপালি। খুব সুন্দর। আমি একটা ইংরেজি কবিতা পড়ি, 2 লাইন। কোয়েশ্চন: মাই হ্যাপিনেস ইজ নট অনলি ফর মি, মিল্ক লাইক ওয়ার্ডস ফ্লো ইন ব্লু স্কাই টু, অ্যান্ড আই সি woods leaves dance on my overwhelmed words. They dance on my happiness, streams get violated for my words. My mortal fetish wish addicted for the fire I afraid at. So silently I wipe off my wish, eat love from my poems. My poems are not children anymore. They could haunt me, they could show me blood, an untouched blow light me so. It's me, a mother, a fertile land. Now my words are looking for white land. Pen is to be more sharper than blade, and
utterances are cited in tranquility. দারুণ। Thank you, thank you. অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আমাদের চর্চার অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী নতুন কোনো পর্বে দর্শকবৃন্দের সঙ্গে আমাদের আবার দেখা হবে। ধন্যবাদ।